তারা কর তো দেওয়া দূরের কথা, আবার আমরা যে করগুলো দিয়ে থাকি সেখান থেকে হলো তারা লুট করে নিয়ে যায়। তো বাংলাদেশে যদি আমরা কর ব্যবস্থা শক্তিশালী না করি, তাহলে নাগরিকদের এবং রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের জায়গায় কিন্তু ভাটা পড়বে। মানুষ যখন দেখবে যে আমি গরিব হওয়ার কারণে কর দিতে হয়, তুমি বড়লোক হওয়ার কারণে কর দিতে হয় না, এই যে সমাজের যে বৈষম্য, সেই বৈষম্য থেকে কিন্তু জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা হারায়। তখন টিন সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদ শুরু করে, আমি হলো ট্যাক্স দিব না, এবং মানুষ তাদেরকে হাইড করার চেষ্টা করে। সুনাগরিক হয়ে ওঠার জন্য কিন্তু রাষ্ট্রের একটি বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে যদি রাষ্ট্র এটা দায়িত্ব পালন করতে না পারে, তখন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যেটা, সেটি হলো ধ্বংসের মুখে পতিত হয়। ইন্টারিমের সময় হলো এনবিআর সংস্কার কথা তোলা হয়েছিল। এনবিআর হলো দুইটা গ্রুপ হয়ে গিয়েছিল, এবং একটা গ্রুপ হলো এসে বলতেছে, ভাই তোমাকে হলো 150 কোটি টাকা দিব, এবং এই এনবিআরের এই পোস্টে হলো আমাকে বসাতে হবে। তো দুইটা পক্ষই দেখি বিভিন্ন জনের কাছে গিয়ে লবিং করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই এই টাকাটা আপনি উঠাবেন কীভাবে? বললো, এটা তো একটা চুটকির বিষয়, এটা হলো বসলেই চেয়ারে হলে উঠে যাবে। এবং একটু আগে উনি বলেছিলেন এনবিআরের মধ্যে অসাধু কিছু কর্মকর্তা যারা এই ধরনের দুর্নীতিগুলোর সাথে জড়িত। তো আমরা একটা শক্ত স্টেপ নিয়েছিলাম। তারপরে হলো গণতন্ত্রের যারা প্রতিনিয়ত মুখে ফেনা তোলে, তারাও দেখলাম সেই আন্দোলনে অংশীদার হয়েছে। যেই কোনো মূল্যে হলো এনবিআরের সংস্কারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, ফলত সেই সংস্কার ব্যবস্থা বাস্তবায়ন করা যায়নি। তো আমাদের প্রথমত বাংলাদেশে যদি কর ব্যবস্থার সংস্কার আমরা না করতে পারি, তাহলে জিডিপির যে অংশ এবং রাষ্ট্র কাঠামো যে মেরামত করা চালানো, সেটা অনেক দুঃসাধ্য কাজ হয়ে পড়বে। এবং রাষ্ট্রের জায়গা থেকে যদি দায়িত্ববোধের জায়গায় আমরা না আসি, আমরা ট্যাক্স দিতে প্রস্তুত আছি। আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করেছিলাম। তো আমার হাফ টাকা হলো তারা স্যালারি বেসড ব্যাংকিং সেক্টরে দিত, হাফ টাকা হলো ক্যাশ টাকা দিত। তো জিজ্ঞেস করলাম, আপনি ফুল টাকা কেন আপনি ব্যাংকিংয়ের মাধ্যমে দিচ্ছেন না? তো বললো যে এটা হলো কর ফাঁকি দেওয়ার হলো একটা বড় কায়দা। পরবর্তীতে আমরা যে আমাদের ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্স শিটগুলা মেনটেন করতাম, লাইক দ্য 2024-এর এক্সপেন্স শিটটা, অথবা আমরা সেই ডেবিট ক্রেডিটের যত আমাদের সব কিছু আছে, এটা দেখা গেছে 2014-এ থাকতো। তো একদিন হলো আমি অফিসে বসে ল্যাপটপে কাজ করতেছিলাম। একটা দুপুরের বিরতির পরে দেখি হলো ল্যাপটপ নিয়ে সবাই অফিস থেকে হলো দৌড়ায় অন্য জায়গায় চলে যেতেছে, একটা বড় বাংলাদেশের কোম্পানি। তো পরে খুঁজে পাইলাম যে হলো এটাতে এনবিআরের লোক এবং অন্যান্য যারা ট্যাক্স অফিসার তারা আসতেছে, এই জন্য ল্যাপটপের মধ্যে সব ডাটা, এই জন্য হলো দৌড়ে চলে যাচ্ছে। আরেকটু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে ওই অফিসের বড় বড় যারা কর্মকর্তা কর্মচারী, এনবিআরে হলো তাদের প্রতিদিন একটা বড় ধরনের যাতায়াত আছে। সে যাতায়াতের মধ্য দিয়ে এই ট্যাক্স ফাঁকিগুলো তারা দিয়ে থাকে। সেই জন্য আমরা যে আলোচনা আজকে এখানে আয়োজন করেছি, এটা দীর্ঘদিন কথা চলছে। ভবিষ্যতেও যাতে আমরা কর ব্যবস্থা সংস্কার করতে পারি এবং জনগণের মধ্যে উৎসাহ অংশগ্রহণমূলক কর ব্যবস্থা আমরা আয়োজন করতে পারি, ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে তখন আমরা এই নিশ্চয়তা বিধান করব, যাতে হলো বড় বড় রাঘব বোয়াল আছে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসব। এবং ট্যাক্স ব্যবস্থা সংস্কার করতে গিয়ে যত বড় হনু হোক, গণতন্ত্রের দরজাদারের মুখে ফুটে উঠুক, তারা যদি এখানে এসে, কি আমার কি টাইম শেষ? আচ্ছা, তারা এখানে আসুক না কেন, আমরা তাদের সাথে ইনশাল্লাহ মোকাবেলা করব। আমাকে 2-1 মিনিট টাইমটা বাড়িয়ে দিবেন, তাহলে আমি বিশ্বাস করে দিচ্ছি। আরেকটা বিষয় হলো বৈশ্বিক হলো বিনিয়োগ। আমাদের সোশ্যালি যখন এই ধরনের হত্যাকাণ্ড হয়, কোথাও কারখানা দখল দিয়ে দেয়, চাঁদাবাজি চলে, সন্ত্রাসী চলে, তখন কিন্তু বৈশ্বিক বিনিয়োগগুলো বাংলাদেশে আসে না। বৈশ্বিক বিনিয়োগ যদি না আসে, তাহলে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা কোথায় আপনি করবেন? এখন বৈশ্বিক বিনিয়োগে যারা আমাদের এখানে ইনভেস্টর আছে, তারা সরকারি সচিবালয়ে না গিয়ে দেখি পলিটিক্যাল পার্টি অফিসগুলোতে ঘুরে। বললো যে সচিবালয়ের যে গ্রিন সিগন্যাল, সেটা তো পলিটিক্যাল পার্টি অফিসারগুলোতে পড়ে থাকে, ফলত এখান থেকে যদি সুইচ না চাপে, সেখানে তো আমার হলো কাগজপত্র হলো অ্যাপ্রুভাল হবে না। তো ওরা একটা পর্যায়ে চাইনিজ অনেক ইনভেস্টর বলে, ভাই কত টাকা নেবেন নেন, আমার তাড়াতাড়ি কাগজপত্রগুলো ছাড়েন। ফ্যাক্টরি সেট আপ করে ফেলে, সব কিছু সেট আপ করে ফেলে। তারপরে ভাইজান রাতের বেলা ফোন দেয়, টাকা দিবেন, দিলে দেন, না দিলে হলো সব কিছু আপনি আপনার যা কিছু আছে গুছিয়ে হলো বিদেশ রওনা হন। এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এগুলো আমরা খুব কাছ থেকে দেখেছি। আরেকটা বিষয় হলো যে ব্যাংকিং খাত সংস্কার, এটা নিয়ে অলরেডি কথা বলেছেন, একজন অ্যাকাউন্টেন্টকে বসিয়েছে, যে হলো পল্টন মোড়ে একটা সময় হলো ব্রোকারেজ এক্সচেঞ্জ তার একটা ব্যবসা ছিল। তো আমার অনেক ব্রোকারেজ হাউসের সাথে কথা হয়েছে, বললো যে ভাই আমার টাকাও মেরে দিয়েছে, ওর টাকাও মেরে দিয়েছে,
এত বড় একটা সন্ত্রাসী এবং ঋণ খেলাপি কীভাবে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বসে, এটা হলো আমাদের গণতন্ত্রের একটা এবং বাংলাদেশে হলো ন্যাশনালিস্ট যে ফোর্সের আছে তাদের একটা বদান্যতা। তাদের বদান্যতায় যে এই ধরনের একটি ব্যবস্থাও হতে পারে। তো অনেক ব্রোকারেজ হাউসের যিনি মালিক আছেন তারাও এখন এসে বসে আছে, আমাদের কাছেও লবিং করে। তো ও যদি হইতে পারে তাহলে আমি হইতে পারবো কেন? আমি তো ওর থেকে কম মেরেছি, ও তো আমার থেকে বেশি মেরেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। শেষ যে দুইটা টপিক, পুঁজিবাজার উন্নয়ন। পুঁজিবাজারের মাফিয়া থেকে শুরু করে আজকে পুঁজিবাজারের অন্যতম মাফিয়া ছিল সালমান এফ রহমান। সে বলতেছে এত গরম লাগতেছে যে আমি গরমে হলে মারা যাবে। সেই যে পুঁজিবাজারে অনেক মানুষকে নিঃস্ব করেছে, যেই মানুষগুলো হলো গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে। আপনার ট্রাস্ট, জনগণের আস্থা যদি না থাকে আপনি কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড চালাইতে পারবেন না। অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম একটা জায়গা হলো আস্থা। আস্থা যদি মানুষের মধ্যে না থাকে, আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি অনেক কষ্ট করে ইনকাম করলাম, এই টাকাটা ব্যাংকে রাখলাম, ব্যাংকে রাখার পরে অ্যাসালাম হলো ওই টাকাটা নিয়ে গেল, এবং ব্যাংকের কাছে যাওয়ার পরে ব্যাংক বললো যে একজন বড় মাফিয়ার কাছে আমি ইনভেস্ট করেছি, আমি এখন পাচ্ছি না, আমি এখন অসহায়, তোমার টাকা দেবো কই থেকে? ওই ব্যাংক মালিক হলো পরবর্তীতে একটা সচিবালয়ে গিয়েছে, রাজনৈতিক অফিসে গিয়েছে, সেখানেও তাকে বলল যে ভাই আমাকে উদ্ধার করেন। তারপরে অ্যাসালামের কাছে ফোন করেছে, আপনি নাকি অনেক টাকা নিয়ে গিয়েছেন। বললো ঠিক আছে, তোমার ভোট ব্যাংক যখন কালেক্ট করেছো আমি তো তোমাকে দাঁড় করিয়েছিলাম, তোমাকে ইনভেস্ট করেছি, টাকা দিয়েছি, চুপচাপ হলো নিজের আসনে গিয়ে গুছাও, কাজ করো, আমাকে আমার মতন ব্যবসা করতে দাও। এই হলো আমাদের বর্তমান ব্যাংকিং সেক্টর এবং ব্যাংকিং খাতের অবস্থা। শেষ যে বিষয়টা, কর্মসংস্থান। কেন এটা জরুরি? আজকে আতিক ভাইকে অনেক ধন্যবাদ এই টপিকটা যোগ করার জন্য। কারণ আমাদের বর্তমান যারা তরুণরা, আমরা কিন্তু কয়েকদিন পরে বৃদ্ধ হচ্ছি, তারা আমাদের যারা প্রাইভেট সেক্টরে জব করছেন এবং সরকারি সেক্টরে জব করছেন, তাদের যদি পেনশন কাঠামো যদি সংস্কার না করা হয়, ভালো মতন গড়ে না তোলা হয়, সোশ্যাল সেফটি নিডসগুলো যদি তাদেরকে না দেওয়া হয়, তাহলে এই 50% তরুণ কিন্তু আগামী 10, 15, 20 বছর পরে তারা কিন্তু বৃদ্ধ হচ্ছে। যখন তারা বৃদ্ধ হবে, তাদের এই জায়গাটা যদি আমরা ঠিক না করতে পারি, পুরো বাংলাদেশের কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ধসে পড়বে। পরে দেখবেন পুরো বাংলাদেশে হলো সব বুড়াবুড়ি একসাথে রাস্তায় মিছিল করতেছে। তো সবাই তখন বলবে কি রে, তরুণদের আন্দোলন দেখেছি, এখন যে বুড়ো বুড়িদের আন্দোলন দেখেছি। বুড়ো বুড়ি হসপিটালে যাবে, চিকিৎসা পাবে না। বুড়ো বুড়ি হলে রাস্তায় বলবে আমি আমার পেনশনের টাকা হলো ব্যাংকে রেখেছি, সে ব্যাংক থেকে হলো দেউলিয়া করে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা এই দাবিগুলো তুলেছি এবং আমরা আশা করি যে এগুলো কনস্ট্রাকটিভ ওয়েতে ফরম্যাট আকারে আমরা আবারই আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আমাদের এই চলমান প্রক্রিয়াটা শুধু আজকের আলোচনা না, ভবিষ্যৎ আলোচনাও থাকবে। যারা সাংবাদিক ভাইয়েরা, যারা আজকে এক্সপার্ট বিশেষজ্ঞজন এবং যারা বিশেষত আমাদের এমপিরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই লড়াই চলমান থাকবে। আর ভবিষ্যতে যারা ঋণ খেলাপি থেকে শুরু করে যাদেরকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তার জায়গা যদি উনি এইভাবে চালাতে থাকেন, হয়তোবা সালাউদ্দিন ভাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রূপে থাকতে পারবেন না। এটা কিন্তু ক্লিয়ার কাট কথা। উনি যদি নাগরিকদের নিরাপত্তা না দিতে পারেন, ঋণ খেলাপিদের না ধরতে পারেন, মানুষের বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে সেগুলো যদি বন্ধ না করতে পারেন, সীমান্তে নাগরিকদের যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সালাউদ্দিন ভাই গন কেস। আপনি যতই সংবিধান বিশেষজ্ঞ হন না কেন, জায়গা মতন যদি কাজ করতে না পারেন, তাহলে ওই জায়গায় আসলে আমরা আপনাকে চাই না। বিনিয়োগ এবং আমাদের যে সংস্কার রয়েছে সেটা হলো অগ্রাধিকার। এবং আমাদের ছোট ছোট কিছু টপিক আমরা সেগুলোকে ব্রেকডাউন করেছি। যে ব্রেকডাউনের মধ্যে আছে কর ব্যবস্থা সংস্কার, বৈদেশিক বিনিয়োগ, ব্যাংকিং খাত সংস্কার, পুঁজিবাজার উন্নয়ন এবং পেনশন ব্যবস্থা সংস্কার। অতিথিবৃন্দের মধ্যে সিভিল সোসাইটি থেকে শুরু করে শিক্ষক, অর্থনীতিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, বাংলাদেশের আমাদের লাইনগুলো লক্ষ্য রাখছেন কোন দিকে আমাদের অর্থনীতি যাচ্ছে, ম্যাক্রো মাইক্রো দুইটাই। সাথে সাথে পলিসি লেভেলে যারা কাজ করেন এবং ব্যাংকিং খাতে যারা কাজ করেন, তাদের নিয়ে আমাদের আজকে একটি প্যানেল ছিল। সবার আলোচনায় আপনারা আশা করি যে নিজেদেরকে অনেক নিজেদের বাস্কেটে অনেক কিছু আপনারা নিয়েছেন, যেটা আমাদের ভবিষ্যতে এই তরুণ প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের মানুষের জন্য নতুন পাথেয় হিসাবে কাজ করবে। এবং আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এনসিপির শ্যাডো বাজেট কমিটির যারা আছেন দায়িত্বে, বিশেষত আমাদের এমপি সাহেব, কুড়িগ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, আতিক মুজাহিদ ভাই। এবং আজকের এই সেশনে 5 জন এমপি উপস্থিত আছেন।
যারা বাজেট যে পর্যালোচনা হবে সংসদে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সাথে সাথে আমাদের আজকে জামায়াত ইসলামের নাজিব ভাই এখানে উপস্থিত আছেন, যার বাবা হলো দীর্ঘ সময়কালীন কারা নির্যাতিত ছিলেন এবং যারা বাংলাদেশের পক্ষে লড়াই করে গিয়েছিলেন এবং মুজলুম ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তো আমি ছোট্ট কয়েকটি বিষয় আলোচনা করে শেষ করব। যারা আপনারা সাংবাদিক ভাইরা এসেছেন, আমাদের কিন্তু সাংবাদিক জগতে অনেক মানুষের সাথে যেটা পরিচয় হয়েছে, যখন আমি ইলেকশন কমিশনে গিয়েছিলাম সেখানে হলো নির্বাচনী ব্যবস্থার উপরে যারা স্পেশাল নিউজ করে তাদের একটা সেকশন আছে, আবার সুপ্রিম কোর্টে যারা আছে তাদের একটা স্পেশাল সেকশন আছে, সাথে সাথে এই অর্থনৈতিক কাঠামো নিয়ে যারা কাজ করে তাদেরও একটা স্পেশাল সেকশন আছে। তবে এটা খুবই স্বল্প মাত্রা এবং কম। তো সেই ক্ষেত্রে আমি আতিক ভাইকে বলবো, সাংবাদিকতার জগৎ থেকে যারা অর্থনীতি নিয়ে কাজ করে, অর্থনৈতিক বিটগুলো করে, প্যানেলিস্টে ভবিষ্যতে যাতে এই ধরনের লোক থাকলে তাহলে আমরা আমাদের মেসেজগুলো ওই কমিউনিটির মধ্যে আরও বেশি ছড়িয়ে দিতে পারবো। তো যারা এনসিপির এখানে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কয়েকটি কথা শুরু করব। প্রথম হলো, যখন আমরা এই আলোচনাটা করছি ঠিক এর একদিন আগেই 6 বা 7 এত বৎসরের রামিসাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে তার যে লাশটা পাওয়া গিয়েছে সেই লাশের খাটের নিচে হলো বডির পাওয়া গিয়েছে, আর যে মাথা এটা হলো ওয়াশরুমে পাওয়া গিয়েছে এবং তাকে ধর্ষণ করার পরে যে জবাই সেটাতে যিনি ধর্ষণ করেছে তার স্ত্রী হলো তাকে হেল্প করেছে। আর রামিসার মা যখন এই হত্যাকাণ্ড ঘটে, ধর্ষণ ঘটে, সেই সময়ে ধর্ষকের যে দরজা তার সামনে হলো তার জুতা দেখেছেন। তো আমরা হলো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে এই পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশে গত শতকে বাংলাদেশের অভ্যুত্থান বলি, স্বাধীনতা বলি, গণ অভ্যুত্থান বলি, যা কিছু হোক না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ষণের এমন কাহিনীগুলো পরম্পরা ঘটে আসছে। আমরা আশা করব যে আমার একটা সন্তান রয়েছে, যে সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে এবং আপনাদের প্রত্যেকের সন্তান বেঁচে থাকবে, এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার হবে না। প্রত্যেকটা মা বাবা যখন বিবাহ করে এরপরে নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাগ্রস্ত করবে না। আমি একটা কাপলকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি সন্তান নেবেন না? বলেছিল, যেমন বাংলাদেশ, এই বাংলাদেশে আমি সন্তান নিব কিভাবে, তার নিরাপদ বা নিশ্চয়তার বিধান কে করবে সেটা আসলে আমি জানি না। এখন এই অভ্যুত্থানের পরে যারা আমাদের ব্রেন ড্রেন হয়ে অনেক তরুণ যুবা বাংলাদেশি ডায়াসপোরা যারা বিদেশে চলে গিয়েছিলেন, তারা একটা হোপ দেখেছিলেন যে বাংলাদেশে আসবেন, কিন্তু ইদানিং কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমাদের বিবেকবোধ থেকে সোসাইটির চরিত্র এমনভাবে উন্মোচিত করতে আমাদের সামনে আসছে যে ভবিষ্যতে আমরা নতুন করে ভাবনার সময় এসেছে, হয়তো পরিবর্তন করতেই হবে অথবা চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার তো কোনো অপশন নেই, যেহেতু এই মাটিতেই জন্ম, এই মাটিতে থেকেই যারা ধর্ষণ করে, যারা ধর্ষকদের পাহারাদার, যারা ধর্ষণ বিরোধী আইন করতে প্রস্তুত নেয়, আমাদের ফাইটটা জারি রাখবো, আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করব। দ্বিতীয়ত যে বিষয়টা কর্মসংস্থানের বিষয় হলো, আজকে ইন্ডিয়াতে একটি খুবই চমকপ্রদ একটি ঘটনা ঘটছে। ইন্ডিয়ার যিনি চিফ জাস্টিস আছেন উনি হলো তরুণদেরকে একটি কথা বলেছিলেন, সেটা হলো ককরোচ, তেলাপোকা, এবং তরুণদেরকে বলেছিলেন এগুলা বেকার, লেজি। এটা শোনার পরে একটা ক্ষুদ্র তরুণ একটা পার্টি খুলছে, ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির হলো ইনস্টাগ্রামে যে মিলিয়ন ভিউজ, সেটা হলো বিজেপি থেকেও অনেক গুণ ছাড়িয়ে গিয়েছে। এবং আমি একটা জায়গায় দেখলাম ককরোচ বসে বসে সেই পদ্মকে বসে বসে খাচ্ছে। তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে যারা এই অনলাইনে জেনজিদের যে মুভমেন্ট শুরু হয়েছে ইন্ডিয়াতে কারাপশনের বিরুদ্ধে, তাদের সাথে সংহতি জ্ঞাপন করছি। এবং আমরা মনে করি সাউথ এশিয়াতেই যে পরিবর্তনের সূচনা এসেছে, নেপাল থেকে শ্রীলঙ্কা, সেই পাকিস্তান থেকে মায়ানমার, প্রত্যেকটা জায়গায় নতুন করে সাউথ এশিয়া আবার ঘুরে দাঁড়াবে, সেই জায়গায় আমাদের সংহতি বিরাজমান থাকবে।
আজকে যেই টপিকগুলো আমরা নির্ধারণ করেছি আমি খুব ছোট্ট করে শেষ করব। প্রথমত কর ব্যবস্থা হলো সংস্কার। কর ব্যবস্থা সংস্কার করা কেন জরুরি, একটু আগেই এই বিষয়গুলো নিয়ে খান জহিরুল ইসলাম ভাই বলেছিলেন। কোন দেশের কতটা রেশিও, বাংলাদেশে হলো 8.6 মাত্র আমরা কর নিতে পারি জনগণ থেকে। এবং এই করের ক্ষেত্রে সবচেয়ে বড় যারা গরিব মানুষ তারা কর দিয়ে থাকে, এবং যারা বড়লোক